সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা দ্রবণের ঘনমাত্রার ইউনিট নিয়ে আলোচনা করব। দ্রবণের ঘনমাত্রার অনেকগুলো ইউনিটের মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত ইউনিট হচ্ছে মোলারিটি। কেন বহুল ব্যবহৃত ইউনিট? কারণ এই মোলারিটিটা ক্যালকুলেশন করতে অনেক ইজি। ওকে, দ্যাটস ওয়াই এটা অনেক বহুল ব্যবহৃত একটা ইউনিট। ঠিক আছে, চলে আসেন। সর্বপ্রথম আমরা দেখি যে মোলার দ্রবণটা কি জিনিস। মোলার দ্রবণ কি বলছে? যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, কথাটা বুঝেন, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রব্যের মোলার দ্রবণ বলা হয়। তাহলে মোলারিটিটা কি জিনিস ভাইয়া? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের যে মোল সংখ্যা, সেটাই হচ্ছে মোলারিটি। সেটাই হচ্ছে মোলারিটি। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা, এবং এর ইউনিট হচ্ছে মোল পার লিটার। তার মানে আপনি মোল পার লিটার ইজ ইকুয়াল টু মোলার লিখতে পারেন বা মোলারিটি লিখতে পারেন। কথা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে মোলারিটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন তো? দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। কথা বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে আমার মোলারিটি। এইখান থেকে আপনি বলতে পারবেন যে মোলারিটি হচ্ছে ইউনিটটা কি বলেন দেখি? মোল পার লিটার। এখন আসি, এখানে বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায়। ভাইয়া কেন নির্দিষ্ট তাপমাত্রায়? অবশ্যই যেহেতু এটা আয়তনের সাথে রিলেটেড, অবশ্যই তাপমাত্রার পরিবর্তনে মোলারিটি পরিবর্তন হবে। কথা বোঝা গেছে? তাহলে মোলারিটি কি বোঝা যায়? তাপমাত্রার পরিবর্তনে মোলারিটি পরিবর্তন হয়। আমরা যেখানে ক্যালকুলেশনগুলো করি, কথাটা বুঝছেন, ক্যালকুলেশনগুলো যখন করি, আমরা মোলারিটি যখন বের করতে চাই, তাহলে আমরা কি জানি? মোল সংখ্যার সাথে রিলেটেড। তাহলে n ইকুয়াল টু VS ইজ ইকুয়াল টু V ইন্টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই M ইজ ইকুয়াল টু, আচ্ছা, এই জিনিসগুলো আমরা করতে পারি। ইকুয়াল টু W/M দিয়েও করা যায়। তো এই সূত্রগুলা আমার সাধারণত মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। কথাটা বুঝেন, এই সূত্রগুলা মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এখানে কেন S দিয়ে প্রকাশ করছি? S থেকে বোঝা যায় S ফর স্ট্রেংথ। কথাটা বুঝেন, S ফর স্ট্রেংথ। কথাটা বুঝছেন? S ফর স্ট্রেংথ। যদি স্ট্রেংথ আপনার জানা থাকে, এটাই তো ঘনমাত্রাটা। স্ট্রেংথ মানেই তো ঘনমাত্রা, তাই কি না? আচ্ছা, চলে আসেন। তাহলে এই সূত্রগুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করব। আচ্ছা, এটা হয়তো বা এই পাশে আমার ছবির কারণে নাও দেখা যেতে পারে, একটু এটা এখানে লিখি। n ইকুয়াল টু হচ্ছে VS, S ইকুয়াল টু আমরা জানি পার্সেন্ট ইন্টু 10/M, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই M ইজ ইকুয়াল টু W/M। তো এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে এই জিনিসগুলো কিভাবে কি করা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে নিয়ে আস। ওকে, ডান। চলে আসেন, আমরা ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশনে চলে যাই। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জানার আগে আমাকে এই মোলারিটির কিছু সাবসেকশনগুলো জানতে হবে। যেমন দেখেন, মোলার দ্রবণের ঘনমাত্রা কত ভাইয়া? মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1m। সেমি মানে কি? অর্ধেক। কথাটা বুঝছেন? সেমি মানে কি? অর্ধেক। তার মানে যখন সেমি মোলার দ্রবণ বলবে তখন ঘনমাত্রা হবে 0.5m। এবং যখন ম্যাথ দেয়া থাকবে, ওই ম্যাথের মধ্যে সেমি মোলার দ্রবণ বলা থাকবে, এখানে তোমার অবশ্যই ঘনমাত্রাটা বলা থাকবে না। আপনার কখনোই ঘনমাত্রাটা বলা থাকবে না, ঘনমাত্রাটা আপনাকে বের করে নিতে হবে। ডেসিমোলার কি বলা হয়েছে? ডেসিমোলার 0.1m ডেসিমোলার। সেন্টিমোলার কি? 0.01m। এই সেন্টিমোলার দ্রবণটা মনে রাখবেন যে সেন্টিমোলারের কত? 0.01 মোলার। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে এই মোলারিটির বিভিন্ন ঘনমাত্রার যে সাবসেকশনগুলো আছে, যে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ, এই জিনিসগুলো 0.01m হইলে মিলিমোলার দ্রবণ হবে।
তো এই জিনিসগুলো একটু আপনারা ভালো মতো মনে রাখবেন, কারণ যখন ম্যাথ দেয়া থাকবে তখন অবশ্যই আপনার সেন্টিমোলার যখন বলা থাকবে তখন আপনার ঘনমাত্রাটা বলা থাকবে না, এই ঘনমাত্রাটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। যদি আপনাকে প্রশ্নে বলে যে এত এম সেন্টিমোলার বলতে বা এত মোলার যদি আপনার H2SO4 বলতে কি বুঝি, সাপোজ যদি আপনার প্রশ্নে এরকম থাকে 0.01 এম H2SO4 বলতে কি বুঝায়, বলতে কি বুঝায়, যদি আপনার ঠিক এরকম টাইপের প্রশ্নটা আসে তখন আপনার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এইটা, যে 1 লিটার দ্রবণে 0.01 মোল বা এত গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। 1 লিটারে এত মোল H2SO4 অথবা 0.98 গ্রাম H2SO4 কি আছে? দ্রবীভূত আছে। এখন অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া মোল থেকে গ্রামে, গ্রাম থেকে মোলে, এগুলো ভুলে যাই। আচ্ছা দেখেন, আমি একটু অল্প করে বলি। মোল থেকে যদি আপনি গ্রামে যান তাহলে দেখেন গ্রামটা ইনক্লুডেড হচ্ছে, গ্রামটা ইনক্লুডেড হচ্ছে, তার মানে গ্রামটা ইনক্লুডেড হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ করবেন, আণবিক ভর দ্বারা গুণ করবেন। আচ্ছা, গ্রাম থেকে মোলে যাবেন, গ্রাম থেকে মোলে যাবেন, দেখেন গ্রামটা আউট হয়ে যাচ্ছে, গ্রামটা কি আসছে? আসছে না, গ্রামটা আউট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আণবিক ভর দ্বারা ভাগ করবেন, আণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে কথা বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বেন, এই জিনিসগুলো ভালো মতো পড়লে আপনার যে কোনো ম্যাথ আপনি ইজিলি করতে পারবেন। কথা বোঝা গেছে? যে কোনো ম্যাথ আপনি ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। চলে আসেন ম্যাথের দিকে। বলা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কথাটা বুঝেন, বলা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 সিসি, যাহাই সিসি মানে সেন্টিমিটার কিউব, মনে রাখবেন যাহাই সিসি তাহাই মিলিলিটার, ঠিক আছে? যাহাই সিসি তাহাই মিলিলিটার, এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখতে হবে, এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখবেন। যাহাই সেন্টিমিটার কিউব তাহাই মিলিলিটার। আচ্ছা চলে আসেন, এত লিটার, তাহলে ভি এর মান দেয়া আছে, ভি এর মান হচ্ছে আমার 200 সিসি ইকুয়ালটা, আপনার যদি ক্যালকুলেশন করতে মনে হয় তাহলে মিলিলিটার লেখেন, তাহলে 0.2 লিটার। আচ্ছা, এখন বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এত গ্রাম, তাহলে ডাব্লিউ এর মান দেয়া আছে, ডাব্লিউ ইকুয়াল টু 5.85 গ্রাম। সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, বলছে মোলার ঘনমাত্রা কত, মোলার ঘনমাত্রা কত, যেহেতু ডাব্লিউ দেয়া আছে তার মানে আমি এম এর মানটা জানি, সোডিয়াম ক্লোরাইডের এম এর মানটা আমার কি জানা। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের যদি এম এর মান আমি জানি, কথাটা বুঝছেন, সোডিয়াম ক্লোরাইডের এম এর মানটা জানি, তাহলে আমার সূত্র কি আসবে? বলছে ঘনমাত্রা বের করো। ঘনমাত্রা যদি আপনাকে কোনো ইউনিট না দেয়া থাকে অবশ্যই তাহলে আপনি মোলারিটিতে বের করবেন, যদি ইউনিট না দেয়া থাকে আপনি অবশ্যই মোলারিটিতে বের করবেন। যদি স্পেসিফিক ইউনিট দেয়া থাকে, মোলালিটিতে বের করো, ফর্মালিটিতে বের করো, তারপরে হচ্ছে মোলাল দ্রবণে বের করো, সেটা আলাদা হিসাব। কিন্তু যখন কোনো কিছুই উল্লেখ থাকবে না আপনি অবশ্যই মোলারিটিতে বের করবেন। তাহলে আমরা কি করব? ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএস, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভিএস। আচ্ছা চলে আসেন, একটু ক্যালকুলেটরটা বের করি, ক্যালকুলেশন করে নেই। আচ্ছা, এখন সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে 35.5 ইন্টু হচ্ছে 23, 58.5, 58.5 গ্রাম পার মোল। আচ্ছা, এখন আমি এখানে ডাব্লিউ এর মান বের করবো, আমি এস এর মানটা বের করব। অবশ্যই যখনই আপনি এই সূত্রটা ইউজ করেন না কেন, ভি এর মান অবশ্যই আপনাকে লিটারে নিতেই হবে, কারণ আপনি এস এর মান নিচ্ছেন হচ্ছে মোল পার লিটারে। আপনি এস এর মান যদি মোল পার লিটারে নেন তাহলে অবশ্যই আপনাকে ভি এর মানটা লিটারে নিতেই হবে, এটা কনফার্ম, এটা আপনাকে নিতেই হবে, ঠিক আছে? এই জন্য আমি যখন সূত্রটা লিখে দিই তখন অবশ্য সবসময় বলি যে ভি এর মান সবসময় লিটারে নিবা। চলে আসো, তাহলে এখানে কি করা হয়েছে, ডাব্লিউ এর মান হচ্ছে আমার 5.85 ডিভাইডেড বাই 58.5 ইন্টু 0.2 ইজ ইকুয়াল টু হচ্ছে এস। তাহলে কি আসে, আমি একটু ক্যালকুলেশন করি, 5.85 divided by
58.5 ইন্টু হচ্ছে 0.5, তাহলে এস ইস ইকুয়াল আসবে 0.5 মোলার মোল পার লিটার অথবা মোলার। তাহলে কথা বুঝছেন? দিস ইজ দ্য অ্যান্সার। কথা বোঝা গেছে? তাহলে ইজিলি আপনি এটা বের করে নিতে পারবেন। নেক্সট ম্যাথে চলে আসি। বলা হয়েছে 10% সোডিয়াম কার্বনেট, 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি মাত্রা কত? ওই একই জিনিস, মোলারিটি কত। যখন পার্সেন্ট দেয়া থাকে, মোলারিটি বের করতে গেলে এস ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম, এই সূত্রটা আমি সবসময় বলে দিই। তাহলে আপনি বুঝেন যে এখানে পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম, তাহলে এখানে মোলারিটি বের করেন এস ইস ইকুয়াল টু পার্সেন্ট হচ্ছে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেট কত? 23 ইন্টু 2 যোগ কার্বন 12 যোগ 3 106 106। তাহলে এস ইকুয়াল টু কত আসে? 100 ডিভাইডেড বাই 106, তাহলে কত আসে? 0.94 এত মোল আসে ইজিলি। এখন বলতে পারেন ভাই এটা খুবই শর্টকাটে করেন, এইটার জাস্ট আপনি আণবিক ভরটা মনে রাখেন 106, ঠিক আছে? আণবিক ভরটা মনে রাখেন, আপনি ইজিলি এই ম্যাথগুলো পারবেন। তাহলে ঘন মোলারিটি যখন আপনাকে বের করতে বলবে এবং পার্সেন্ট দেয়া থাকবে, আপনার সূত্র একটাই, যে কোনো সময় এই সূত্রটা, যে কোনো পার্সেন্ট দেয়া থাকুক না কেন, আপনাকে এই সূত্রটাই ব্যবহার করতে হবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। নেক্সটে চলে আসি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এত গ্রাম নাইট্রিক অ্যাসিডকে এত লিটার পানিতে দ্রবীভূত করা হলো, এত গ্রাম নাইট্রিক অ্যাসিডকে এত লিটার পানিতে দ্রবীভূত করা হলো, মোলারিটিতে ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? আবারও শোনেন, মোলারিটিতে ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে, আর কি পরিমাণ পানি যোগ করলে ঘনমাত্রা এত মোলার হবে, আর কি পরিমাণ পানি যোগ করলে ঘনমাত্রা এত মোলার হবে। তো সর্বপ্রথম আমার যেটা হবে, বলছে ঘনমাত্রা কত হবে, তার মানে ঘনমাত্রাটা আমাকে বের করতে হবে। এখানে আমার ডাব্লু দেয়া আছে, ভি দেয়া আছে, তার মানে আমি এসটা ইজিলি বের করতে পারবো। তাহলে ডাব্লু বাই এম ইজ ইকুয়াল টু পিএস। ডাব্লু এর মান হচ্ছে 78, তাহলে নাইট্রিক অ্যাসিড কত? নাইট্রিক অ্যাসিডের এম এর মান কত? নাইট্রিক অ্যাসিডের এম এর মান হচ্ছে 14 যোগ 3 63, 63 ইন্টু ভি এর মান, ভি হচ্ছে এটা মিলিলিটারে দেয়া আছে, 0.4 লিটারে আসবে এটা, তার মানে 0.4 লিটার ইজ ইকুয়াল হচ্ছে এস। তার মানে আপনি ইজিলি এসটা বের করে নিতে পারবেন। কত আসে দেখেন, 78 ডিভাইডেড বাই 63, আচ্ছা 63 ইন্টু 0.4, এস এর মান আসতেছে আপনার 3.095 মোলার। এইটা আসতেছে হচ্ছে আপনার এস এর মান। কথাটা বুঝছেন? এখন বলা হয়েছে যে আর কি পরিমাণ পানি যোগ করলে, কথাটা বুঝছেন, আর কি পরিমাণ পানি যোগ করলে, ঠিক আছে, কি পরিমাণ পানি যোগ করলে ওই দ্রবণ যোগ করলে ঘনমাত্রা এত এম। তাহলে এটা হচ্ছে আমার S2, এটা হচ্ছে আমার V1, আর এটা হচ্ছে আমার S1। তাহলে আমি কি করতে পারি? V1 S1 ইজ ইকুয়াল টু V2 S2। এটা হচ্ছে দ্রবণের লঘুকরণের সূত্র, দ্রবণের লঘুকরণের সূত্র, লঘুকরণ সূত্র। আচ্ছা, তাহলে V1 S1, আমার V2টা বের করতে হবে। তাহলে V1 কত ভাইয়া? V1 ছিল হচ্ছে, আমি মিলিলিটারেও নিতে পারেন, লিটারেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মিলিলিটারে নেন তাহলে সবগুলো মিলিলিটারে নেবেন, দুইটা ভি, কারণ দুই পাশেই ভি আছে, তার মানে মিলিলিটার মিলিলিটার কাটা যাবে। যাই হোক, আমি 0.4 লিটার নিলাম, ইন্টু S1 ছিল হচ্ছে আমার
3.095 ইজ ইকুয়াল টু V2 এর মান হচ্ছে আমি জানি না, S2 এর মান 0.1। চলে আসেন, কত আসে? এটা আসবে হচ্ছে 0.4 ইন্টু 3.095 স্যার ডিভাইডেড বাই হচ্ছে 0.1। তাহলে এটা আসবে V2 এর মান আসবে হচ্ছে 12.38 লিটার। V2 এর মান আসতেছে 12.38 লিটার। এখন আসি, বলছে কি পরিমাণ পানি যোগ করলে, কথাটা বুঝেন, কি পরিমাণ পানি কি করছে বলছে, যোগ করতে বলছে। তাহলে কি পরিমাণ পানি যোগ করতে হবে তাহলে বুঝেন, যোগকৃত পানির পরিমাণ লেখেন, যোগকৃত পানির পরিমাণ তাহলে কত লিটার আসবে? 12.38 মাইনাস অফ 0.4। তাহলে ইজিলি দেখেন এটা আপনি বের করে নিতে পারবেন। কত আসে এখান থেকে? আনসার মাইনাস অফ 0.4, 11.98 লিটার। এই জিনিসটা আসবে, কথা বোঝা গেছে? এই জিনিসটা আসবে। মোলাল দ্রবণ নিয়ে আলোচনা করি। মোলাল দ্রবণটা কি বলছে? মোলাল দ্রবণ হচ্ছে প্রতি কেজি দ্রাবকে 1 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে, আবারও শোনেন, প্রতি কেজি দ্রাবকে 1 মোল পরিমাণ যদি দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে বলবো আমরা মোলাল দ্রবণ। মোলাল দ্রবণ, ঠিক আছে? এখন প্রতি কেজিটাকে আপনি গ্রামেও নিতে পারেন, যদি এরকম যে 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, এই মোলটাকেও আপনি গ্রামে নিতে পারেন যদি আণবিক ভর দ্বারা গুণ করেন। আণবিক ভর দ্বারা যদি গুণ করেন তাহলে সেটাকেও আপনি গ্রামে নিতে পারেন, ঠিক আছে? এখন চলে আসেন যে প্রতি কেজি দ্রাবকে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলবো আমরা মোলাল দ্রবণ, ঠিক আছে? এখন এই যে মোলাল দ্রবণটা আছে, এই মোলাল দ্রবণের তাহলে ইউনিট কি দাঁড়াচ্ছে? প্রতি কেজি দ্রাবকে। তাহলে দ্রাবক হচ্ছে আমার কেজিতে, দ্রব হচ্ছে আমার মোলে, তাহলে আমার কি আসতেছে? মোল পার কেজি। যদি এই মোলটাকেও আপনি গ্রামে, সরি এটা কেজি হবে, যদি এই মোলটাকে আপনি গ্রামে নেন, এই কেজিটাকে আপনি গ্রামে কনভার্ট করেন, তাহলে গ্রাম বাই গ্রাম ইউনিটেও আসতে পারে। কথাটা বুঝছেন? গ্রাম বাই গ্রাম ইউনিটেও আসতে পারে। এখন দেখেন এই যে গ্রাম বাই গ্রাম, এটা তো হচ্ছে ভর রিলেটেড। আবারও শোনেন, এটা হচ্ছে ভর রিলেটেড। যেহেতু এটা ভর রিলেটেড, কথাটা বুঝছেন, যেহেতু এটা ভর রিলেটেড, তাহলে সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। তাপমাত্রার উপর নির্ভরশীল না, উপর নির্ভরশীল না, নির্ভরশীল না। এটা একটু বুঝবেন, এটা তাপমাত্রার উপর কখনোই নির্ভরশীল হবে না, কারণ দুইটাই কি বলেন দেখি? গ্রাম বাই গ্রাম অথবা মোল পার কেজি। মোলটাকে আপনি গ্রামে নিতে পারেন, কেজিটাকেও গ্রামে নিয়ে আসেন, গ্রাম বাই গ্রামেও আপনি আনতে পারেন। এই মোলাল দ্রবণে যখনই ম্যাথ দিবে না কেন, আপনাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে যে দ্রবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ, দ্রবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ। এই সূত্রটা দিয়ে আপনাকে ম্যাথটা সলভ করতে হবে। চলে আসেন, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার নরমাল দ্রবণ। বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে গ্রাম তুল্য ভর, ভাইয়া গ্রাম তুল্য ভর কি? আসতেছি, গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রবণ বলা হয়, ঠিক আছে? এখন আসি, গ্রাম তুল্য ভরটা কি জিনিস? গ্রাম তুল্য ভর হচ্ছে আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। এই নর্মালিটিকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাহলে এন ইজ ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে? গ্রাম আণবিক ভর, আচ্ছা গ্রাম তুল্য সংখ্যা দেই আমরা, আগে ইউনিটটা একটু দেখে নেই। গ্রাম তুল্য সংখ্যা দেই, গ্রাম তুল্য পরিমাণ ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। আচ্ছা,
গ্রাম তুল্য পরিমাণ বা গ্রাম তুল্য ভর পরিমাণ কি, এটাকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্স ওয়েট বলি। তাহলে ইউনিটটা দাঁড়াচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্স ওয়েট পার লিটার। যদি বলে যে নর্মালিটির ইউনিট কি, গ্রাম ইকুইভ্যালেন্স ওয়েট পার লিটার। যেহেতু এটা বুঝতে পারতেছেন এটা তরল, তাহলে অবশ্যই এটাও তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা উপর নির্ভরশীল। আচ্ছা, এই নর্মালিটি এবং মোলারিটির মধ্যে একটা সম্পর্ক আছে। নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এইটা হচ্ছে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে রিলেশন। ঠিক আছে, তার মানে যদি আপনি মোলারিটি বের করতে পারেন, তুল্য সংখ্যা জানা থাকে, নর্মালিটি বের করে নিতে পারবেন। এখানে আলাদা করে নর্মালিটি বের করার কোনো প্রশ্ন ওঠে না। যদি আপনাকে নর্মালিটি বের করতে বলো, অনেক সময় তুল্য সংখ্যা জানার মানে আমরা মোলারিটি ভুল করে বের করে ফেলি। সমস্যা নাই, মোলারিটি যদি ভুল করে বের করে ফেলেন তাহলে তুল্য সংখ্যা জানা থাকলে ইজিলি আপনি নর্মালিটি বের করে নিতে পারবেন। তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। চলে আসেন নর্মালিটি দিয়ে কিছু ম্যাথ করি। যে বলা হয়েছে 30 সিসি 1 এম H2SO4 অ্যাসিডের মাত্রা নর্মালিটিতে প্রকাশ করো। 30 সেন্টিমিটার কিউব 1 মোলার H2SO4 অ্যাসিডের মাত্রা নর্মালিটিতে প্রকাশ করো। খুবই সহজ। চলে আসেন, এখানে আমার বলাই আছে নর্মালিটিতে প্রকাশ করতে বলছে, এখানে আমার বলা আছে মোলারিটি। মোলারিটি বলা আছে না? তাহলে চলে আসেন, মোলারিটি is equal to normality divided by তুল্য সংখ্যা। ঠিক আছে, আয়তন আমার সেমি থাকতেছে। তাহলে মোলারিটি কি ভাইয়া? মোলারিটি দেয়া আছে 1m 1, তাহলে n ডিভাইডেড বাই তুল্য সংখ্যা হচ্ছে 2 H2SO4, এখানে হাইড্রোজেনের সংখ্যা 2। আচ্ছা, চলে আসেন, তাহলে নর্মালিটি ইজ ইকুয়াল টু 2। তাহলে আপনার যদি বলে নর্মালিটি কত, 2n নর্মালিটি। দ্যাটস ইট, শেষ, এটুকুই। ঠিক আছে, 2n নর্মালিটি ক্লিয়ার হয়েছে? ওকে, ডান। নেক্সটে চলে আসি। অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা ভালো করে বুঝেন। অ্যাসিড মিশ্রণের যদি ঘনমাত্রা বা মিশ্রিত অ্যাসিডের ঘনমাত্রা নিতে বলে, সেক্ষেত্রে আপনি এখানে টোটাল যে অ্যাসিডটা আছে, মনে করেন যে আমি একটু বুঝাই আপনাকে। মনে করেন এখানে অনেকগুলো অ্যাসিড আছে। এখানে মনে করেন যে 30 ml 0.2 m H2SO4 আছে, এখানে 35 ml 0.5 m HNO3 আছে, এখানে মনে করেন 40 ml 0.7 m H3PO4 আছে, তারপর অনেক কিছুই আছে। মনে করেন এই 3টা অ্যাসিড আছে। বাট এই পাত্রের যে আয়তনটা, এই পাত্রের আয়তনটা হচ্ছে, মনে রাখবেন যে মনে করেন 200 ml। 200 ml হচ্ছে এই পাত্রের আয়তন, অথবা 200 ml না দিয়ে আপনি 500 ml দেন, সমস্যা নেই। এটা মনে করেন যে 500 ml পাত্রের আয়তন। এখন বলা হয়েছে যে এই পাত্রের মধ্যে এই অ্যাসিডগুলা মিশ্রিত করা হয়েছে এবং বাকি পাত্রটুকু আমার পানি দিয়ে ভরাট করা হয়েছে। তাহলে এই মিশ্রিত অ্যাসিডের ঘনমাত্রাটা নির্ণয় করো। মিশ্রিত অ্যাসিডের কি নির্ণয় করবেন? ঘনমাত্রাটা নির্ণয় করবেন। চলে আসেন, কিছুই করবেন না, ভি টোটাল। ভাইয়া ভি টোটালটা কি? এই ভি টোটালটা হচ্ছে পাত্রের আয়তন। যদি ভাইয়া পাত্রের আয়তন দেয়া না থাকে, যদি পাত্রের আয়তন দেয়া না থাকে, তাহলে এই যে আয়তনগুলা দেয়া আছে 30, 35, 40, এগুলা যোগ করবেন। কথা বুঝছেন? যদি পাত্রের আয়তন দেয়া না থাকে, তাহলে ভি টোটাল এস টোটাল ইজ ইকুয়াল টু,
E1 V1 S1 প্লাস E2 V2 S2 প্লাস E3 V3 S3 এরকম ভাবে যতগুলো চলতে থাকে। ভাইয়া ই কি? ভাইয়া অবশ্যই এখানে তুল্য সংখ্যা ই হচ্ছে তুল্য সংখ্যা। কথাটা বুঝেন? ই হচ্ছে কি ভাইয়া? তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা কখন ব্যবহার করবেন? দেখেন এর তুল্য সংখ্যা হচ্ছে 2, এর তুল্য সংখ্যা হচ্ছে 1, এর তুল্য সংখ্যা আবার 3। যখন ভিন্ন তুল্য সংখ্যা থাকে, ভিন্ন তুল্য সংখ্যার অ্যাসিডগুলো যখন আপনি এখানে মিশ্রিত করবেন, তখনই আপনাকে অবশ্যই তুল্য সংখ্যার ম্যাটারটা আনতেই হবে। কথা বুঝছেন? তুল্য সংখ্যার ম্যাটারটা আনতেই হবে। তাহলে ইজিলি বুঝতে পারবেন এখানে এস টোটালটা কি, এই পাত্রের আয়তনটা, এই পাত্রের যে পানি টানি মিশাইছেন, তারপরে সব অ্যাসিডগুলো মিশাইছেন, সবগুলোর ঘনমাত্রাটা হচ্ছে এই এস টোটালটা। কথা বুঝছেন? এটা হচ্ছে এস টোটাল। এইটা E1 V1 S1, তাহলে E1 V1 S1, এখানে E1 এর মান হচ্ছে 2, এখানে E1 এর মান হচ্ছে 1, এখানে E2 এর মান হচ্ছে 1, এটা E3 এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে টোটাল এই জিনিসটা আপনি এখানে ক্যালকুলেশন করে দিতে পারবেন। এখন যদি বলি যে এইটার ক্যালকুলেশনটা করেন, চলে আসেন, তাহলে ভি টোটাল হচ্ছে 500, ml সব পাশেই কাটা যাবে, তো 500 নিলেও সমস্যা নাই। এস টোটাল is equal to E1 কত? 2 ইন্টু V1 কত? এটা E1 V1 S1, এটা V1 হচ্ছে 30 ml 0.2, 30 ml ইন্টু 0.2 প্লাস, লিখছে না কেন? আচ্ছা, প্লাস E2 কত ভাইয়া? E2 হচ্ছে 1, E2 এর মান কত? 1 ইন্টু V2 এর মান কত? 35 ইন্টু S2 এর মান কত? 0.5 প্লাস, এটা আচ্ছা সরি, এটা হচ্ছে E2 এখানে সংখ্যা হবে, E2 হচ্ছে E1 হচ্ছে 2, এখানে 30 ml ছিল, ডিস্টার্ব হয়ে গেল, 0.2 প্লাস 35 ml, E2 এর মান হচ্ছে 1 ইন্টু হচ্ছে 0.5 প্লাস 40 ml 0.9 m, আর এটার ইকুইভ্যালেন্স নাম্বার হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 40 ইন্টু 0.7, তাহলে ক্যালকুলেশন করেন কত আসে, দেখেন বেড়ে যাবে। এস টোটাল ইজ ইকুয়াল, দেখেন কত আসে, দেখি কত আসে এখানে, 30 ইন্টু 0.2 ইন্টু 2, স্যার যোগ 35 ইন্টু 0.5, 35 ইন্টু 0.5 যোগ 3 ইন্টু 40, 3 ইন্টু 40 ইন্টু 0.7, 113.5 ডিভাইডেড বাই 500। এইখানে এস টোটালের মান আসবে হচ্ছে 0.0227। এইভাবেই আপনি মানে যখন দেখবেন যে মিশ্রিত অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, আপনি এইভাবে খুবই ইজিলি মিশ্রিত অ্যাসিডের ঘনমাত্রাটা নির্ণয় করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার জন্য সবাইকে